শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অঙ্কুর বরের লেখা দহন ক্ষুধার আজ আপনাদের জন্য এপিসোড 7। গল্প পাঠে আমি কৌস্তুভ। পলাশ ধীরে ধীরে কাঠের বেড়াটা ঠেলে কাঁচা রাস্তার ওপর নেমে দাঁড়াতেই রণজয় পেছন থেকে বলে উঠল, ফাদারের কথা না শুনে আমরা কোনো ভুল করছি না তোরে। উনি কিন্তু আমাদের বাইরে বেরোতে বারণ করেছিলেন, বলেছিলেন আমাদের প্রাণ সংশয় কিন্তু হতে পারে। আমরা এখানে ঘুরতে আসিনি রণ, আমাদের এখানে আসার পেছনে অন্য একটা কারণ আছে। তাই হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। আসল কারণটা তো আর ফাদার জানেন না। আর তুই ভুলে যাচ্ছিস আমাদের হাতে আজকের রাতটুকুই খালি সময় আছে। কালকে ফাদার আমাদের ঠিক চলে যেতে বলবেন কানসাং ছেড়ে। তার আগে যেমন করে হোক লাকুনের রহস্য আমাদের ভেদ করতেই হবে। ফাদারের কথা শুনে কিছু আন্দাজ করতে পারলেও আমাদের একদম সঠিক তথ্যটা জানতেই হবে। তাই এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে রে। রণজয় একটু অন্যমনস্কভাবে বলল, শুধু লাকুন তো, আর অন্য কিছু নয় তো? পলাশ মুচকি হাসল। দেখ, সেটা আগে থেকে কিভাবে বলা যাবে। নে চল, আর দেরি না করে আমরা এগোই। পলাশ পিঠে একটা ছোট ব্যাগ নিয়েছে। এই ব্যাগে ওর নিজের কিছু জিনিস আছে যেগুলোর ব্যক্তিগত দরকারে লাগে। রণজয়ের কাছে একটা জোরালো আলোর টর্চ ছাড়া হাত মোটামুটি খালি বলা চলে। আপাতত দুজনেই কাঁচা এবড়ো খেবড়ো পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলেছে চুপচাপ। একটা শিশিরে ঠান্ডা হাওয়া বইছে পার্বত্য উপত্যকা জুড়ে। তোর মনে আছে সেই বোরহান নামের ছেলেটি যখন পজেসড হয়েছিল আর আমি যখন রুমে গিয়েছিলাম? পলাশ খুব ধীর স্বরে বলে উঠল, আমি তোকে বলেছিলাম যে আমি সেখানে কিন্তু কোনো এভিল স্পিরিট পাইনি, কিন্তু ছেলেটা অদ্ভুত রকম ভাবে পজেসড ছিল। এতক্ষণ পর মাথায় এলো সেই ছেলেটির মধ্যে প্রথম লাকুন আশ্রয় নিয়েছিল। খাইসান? হ্যাঁ, ওই খাইসান আর বোরহান দুই যমজ ভাই। আসল এফেক্টটা খাইসানেরই হয়েছিল। তুই ভালো করে জানিস, টুইন্স বা যমজ একমাত্র বাহ্যিক দিক দিয়ে আচার আচরণই খালি এক হয় না, অ্যাজ দে দ্য স্প্লিট পার্ট অফ দ্য সেম সোল। তাই একজনের আত্মা অপরজনের সঙ্গে যুক্ত থাকে। তাই খাইসানকে যখন লাকুন ভর করেছে তখনও যমজ ভাই বোরহানের ক্ষেত্রেও সেই আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানে সেদিন বোরহান মারা গিয়েছিল কারণ তার ভাই এখানে মারা গিয়েছিল। আর আমি বোরহানের ঘরে মানুষ চক্ষে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা আসলে কানজাঙে হচ্ছিল, খাইসানের সাথে। তাই যদি হবে তাহলে তুই একটা তো মাটির নিচের ঘরের দৃশ্য দেখেছিলি, কিন্তু ফাদার বলছিলেন। রণজয় মাঝপথে থেমে যেতেই পলাশ বলে উঠল, ফাদার বলছিলেন তার সন্দেহ সেই রাতে গ্রামবাসীরা গুডিন ডেকে কিছু উপাচার করেছিল যা তিনি দেখেননি। আমার মনে হয় সেটা কোনো ঘরে মাটির নিচের কুঠুরিতে হয়েছিল। ঠিক এমন সময় কাছে পিঠে একটা হায়না ডেকে উঠতে রণজয় বলল, মিস্টার শিমিকের কাণ্ড কারখানা দেখলি? আমাদেরকে ফেলে রেখে কোথায় যেন চলে গেলেন। যা করছিলেন দেখে তো মনে হলো। পলাশ বিড়বিড় করে বলে উঠল, ওনার এইভাবে আমাদের একলা ফেলে চলে যাওয়াটা বেশ রহস্যময়। উনি তো ওনার ছেলের খোঁজ করতে এখানে এসেছিলেন। আচ্ছা, ওনার কোনো বিপদ হলো না তো? রণজয় মজা করে বলল, তুই সবেই বিপদ দেখছিস। বাকি কথা উনি ভয় পেয়েছেন তাই চলে গেছেন। কথাটা শেষ করতে না করতেই পলাশ ওর হাতটা চেপে থমকে দাঁড়িয়েছে। চোখের দৃষ্টি সামনের গাঢ় অন্ধকারে নিবন্ধ। তাদের সামনের অন্ধকারে কালো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে কানজাঙের পরিত্যক্ত বাড়িগুলি। কথা বলতে বলতে ওরা কখন যে কানজাঙের সীমার মধ্যে ঢুকে পড়েছে খেয়াল করেনি এতক্ষণ। একটা হুল ফোটানো তীব্র ঠান্ডা হাওয়া ধাক্কা মারছে ওদের চোখে মুখে। তুই তৈরি? পলাশ রণজয়ের মুখের দিকে তাকালো। দেরি না করে ওরা ঢালু পথ বেয়ে কানজাঙে প্রবেশ করল। অন্ধকার রাত্রি, আকাশে কি মেঘ করেছে? পাইনবন না থাকা এই জায়গাটা অনেকটা পরিষ্কার, তাই অনেকটা আকাশ একসাথে দেখা যাচ্ছে। অন্ধকার নিস্তব্ধ এই পাহাড়ি পরিবেশে শব্দ বলতে পাহাড়ি শোষো হাওয়া, আর সে হাওয়ায় উঠতে থাকা রং বেরঙের পতাকার শব্দ। কানজাঙের একটা চওড়া রাস্তা চলে গিয়েছে গ্রামের মাঝ বরাবর। রাস্তার দুই দিকে মুখোমুখি টিন আর কাঠ দিয়ে তৈরি একতলা দোতলা বাড়ি। রণজয় পলাশ এক একটা করে বাড়ি পেরোচ্ছে। রণজয়ের হাতের টর্চের তীব্র আলো ঠিক যেন অন্ধকার আকাশের বুকে বিদ্যুতের ফলা। জোরালো হাওয়ায় ঘরের দরজা জানলাগুলোর পাল্লা ঠকঠক করে এক ধরনের বিশ্রী আওয়াজ করছে। হঠাৎ থমকে দাঁড়ালো পলাশ। রণজয় অবাক হয়ে দেখল পলাশ আঙুল তুলে সামনের একটা বাড়ির দিকে ইঙ্গিত করছে। দেখতো, ওটা কি আগুনের আলো? সামনের রাস্তাটি একটি উঁচু বাড়ির সামনে গিয়ে শেষ হয়ে গিয়েছে।
বাড়িটি অন্যান্য বাড়িগুলো থেকে বেশ বড় আর শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় একটু তফাতে। রণ তো প্রথমে কিছু বুঝতেই পারল না। কিছুক্ষণ ভালো করে দেখার পর জিনিসটা তার নজরে এলো। অন্ধকার পরিবেশে খুব ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে বাড়িটার সরু ঘুলঘুলি দিয়ে আগুনের হালকা হলদেটে আভা বেরিয়ে আসছে খুব মৃদুভাবে। রণজয় অবাক হয়ে তাকালো পলাশের মুখের দিকে। সকলে যে বলেছিল গঞ্জাম জনশূন্য, তাহলে কে আছে ওই বাড়িটার ভেতরে যে এই রাতের আধারি শ্মশানপুরীতে আগুন জ্বালিয়ে বসে? রণজয়ের কথা শেষ হওয়ার আগেই দপ করে আলোটা যেন ঘরের ভেতর নিভে গেল। সেটা দেখেই পলাশের চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সে বলে উঠল, ওটা বাড়ি নয় রণ, ওটাই সেই পোড়া গির্জা। আশ্চর্যের কথা, গির্জার দরজাটা কাঠ মেরে আটকানো ছিল না। রণ আর পলাশ দরজার ভারী পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকে টর্চ লাইটের উজ্জ্বল সাদা আলো ফেলতেই গোটা ঘরের দৃশ্যটা ওদের চোখের সামনে ভেসে উঠল। একটা বিশাল লম্বা কাঠের তৈরি হল ঘর। ঘরের দেওয়াল, দরজা, জানলা, উঁচু ছাদ আর তার পরিবর্গা, ঘরের মাঝখানের খুঁটি সব কাঠের তৈরি, কিন্তু চারিদিকে কালো কালো ছোপ, কাঠ পুড়ে যাওয়ার নিদর্শন। এই ঘর জুড়ে যে সত্যি একসময় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। রণজয় দেখল হল ঘরে কাঠের ছাদে আর মেঝেতে দীর্ঘ অবহেলায় খুন ধরেছে। কিছু কিছু জায়গা আবার ভেঙেও গিয়েছে। জানলাগুলি সত্যি সত্যি ভেতর থেকে কাঠের পাটা আটকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গোটা হল ঘরে কেউ কোথাও নেই। হলঘর বরাবর কিছুটা এগিয়েছে আর ঠিক তখনই কি একটা জিনিস দেখতে পেয়ে রণজয় আচমকা চিৎকার করে উঠল, কে কে ওখানে? পলাশ অবাক হয়ে দেখল রণজয় হাতের টর্চ লাইটের আলোটা মাথার ওপরের কড়িবর্গায় ইতস্ততভাবে ঘোরাচ্ছে। কিরে, কি হলো? আমার মনে হলো আমি যেন কাউকে নড়তে দেখলাম অন্ধকারে, বুঝলি? কিন্তু না, সেখানে কেউ ছিল না। ওরা ধীরে ধীরে হলঘরের অপর প্রান্তে এসে পৌঁছল, আর ঠিক তখনই গির্জার মেঝেতে পড়ে থাকা কিছু জিনিস দেখে ওরা বেশ অবাক হলো। শুকনো পোড়া কাঠের মেঝের ওপর আঠা জাতীয় কিছু দিয়ে একটা বড় নকশা আঁকা। সেই নকশা দেখে একটা অজানা শিরশির অনুভূতি বয়ে গেল পলাশের মেরুদণ্ড দিয়ে। এই নকশা তার বড়ই চেনা। এই নকশারই একটা প্রতিরূপ কালশিটের আকারে তার বাম হাতের কবজির ওপরেও রয়েছে একটা বৃত্ত, আর বৃত্তের চারিদিকে 4টি অসম অর্ধবৃত্ত। সেই নকশা ছাড়াও মেঝের ওপরে আরো কিছু জিনিস এলোমেলো অবস্থায় পড়েছিল, যেমন কিছু শুকনো পাতা, কিছু মাটির সরা জাতীয় পাত্র, একটা পুরনো জং ধরা ছুরি, কিছু কাঠের ছোট ছোট ক্রুশ, ছেঁড়া খবরের কাগজের ওপর রাখা আলপিন, একটা পুরনো হাতুড়ি, একটা পুরনো আলকাতরার বালতি আর একটা ব্রাশ। আর সবচেয়ে অবাক হচ্ছিল কিছু আতপোড়া মোমবাতি, যার বাতি থেকে তখনও হালকা ধোঁয়া বেরোচ্ছিল। বোঝা গেল মোমবাতিটা একটু আগেই নেভানো হয়েছে। ঠিক এমন সময় রণজয়ের চোখে কি একটা পড়তে রণজয় চমকে জিনিসটা তুলে ধরল এক হাতে। একটা রক্ত মাখা মরচে ধরা শিকলের টুকরো, যার শেষ প্রান্ত একটা কাঠের খুঁটির গোড়ায় বাঁধা ছিল। পলাশের কপালের ভাঁজ গাঢ় হলো সেই শিকলটা দেখে। এই শিকলে কেউ বাঁধা ছিল একটু আগেও। রণজয় বিড়বিড় করে বলে উঠল, আমাদের সাবধানে থাকতে হবে রে পলাশ। যে ছিল সে আমাদের দেখেই শিকল খুলে আড়ালে লুকিয়ে পড়েছে। ঘরের পোড়া মেঝেতে আঁকা সেই নকশার মাঝখানে পদ্মাসনে বসে আছে পলাশ। নকশার চারিদিকে আতপোড়া মোমবাতিগুলো ফের জ্বালানো হয়েছে। মোমবাতির কাঁপা কাঁপা হলদেটে আলোয় পুরো ঘর জুড়ে এক অদ্ভুত আলো আধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। খালি গায়ে ডান হাতে পেঁচানো রুদ্রাক্ষের মালা প্রকট হয়ে উঠেছে সেই আলোয়। চোখের দৃষ্টি আনত, আর সামনের দেওয়ালে রাখা বিরাট আতপোড়া কাঠের ক্রুশের ওপর নিবন্ধ। রণজয় আলকাতরা মাখানো শেষ ক্রুশটিকে সোজাভাবে স্থাপন করে সরে আসতেই দেখা গেল সেই দেওয়াল জুড়ে বড় ক্রুশের চারিদিকে অবস্থান করছে গোটা 15 কাঠের ছোট বড় বিভিন্ন আকৃতির ক্রুশ। একটু আগে ওরা খেয়াল করেছে কেউ যেন সামনের দেওয়াল জুড়ে কাঠের ছোট ছোট ক্রুশগুলোকে আলকাতরা মাখিয়ে উল্টো করে পেরেক ঠুকে দেওয়ালের সাথে আটকে রেখেছিল। ওরা আর কিছু বুঝুক না বুঝুক এইটুকু বুঝেছিল উল্টানো ক্রুশ ভয়ঙ্কর অমঙ্গল বহন করে, আর এই রকম অমঙ্গল স্থানে ওদের ক্ষমতা কিছুতেই কাজ করবে না। তাই তড়িঘড়ি রণজয় সবকটা ক্রুশকে ফের সোজাভাবে বসিয়ে দিল পেরেক ঠুকে। এবার যা হওয়ার তা পলাশকে করতে হবে। পলাশ বোধহয় এই সময়েরই অপেক্ষা করছিল।
রণজয় তার নির্দিষ্ট দূরত্বে সরে যেতেই পলাশ খুব শান্তভাবে চোখ বন্ধ করে ইষ্টকে স্মরণ করে শুরু করলো মন্ত্রপাঠ। গুরু প্রদত্ত বীজ মন্ত্র ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঘরের বাতাসে। পলাশের মন্ত্রপাঠের তালে তাল রেখে ধীরে ধীরে কেঁপে উঠছে মোমবাতির আলো। সেই আলোয় চকচক করে উঠল পলাশের সুঠাম শরীর। পলাশকে পাহারা দিতে হবে। ধ্যানে বসলে কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণ জাগ্রত না হওয়া পর্যন্ত পলাশ অশুভ শক্তির সহজ টার্গেট, আর সে কোনোভাবেই তা হতে দেবে না। লাকুনরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির নরকজীব। তারা পলাশকে কিছুতেই এই রহস্যের গভীরে পৌঁছতে দেবে না। যতই হাতে রাখা উল্কিটা জ্বালা করুক না কেন, যে কোনো অপশক্তিকে পলাশের কাছে ঘেঁষার আগে তার মুখোমুখি হতেই হবে। কিন্তু কেন কিছু অঙ্ক এখনো মিলছে না? পুরোটাই কি জেনে গিয়েছে তারা? কিন্তু তবুও কোথাও যেন একটা সুতো ছাড়া হয়ে রয়েছে, যা কিছুতেই তার নজরে পড়ছে না। ওদিকে ধীরে ধীরে পলাশের মুখ নিঃসৃত মন্ত্র পাঠের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পলাশ টের পাচ্ছে হঠাৎ তার শরীরটা ধীরে ধীরে হালকা হয়ে উঠছে। ডান হাতের পেঁচানো রুদ্রাক্ষের মালার ভেতরের উল্কিটা জ্বালা করে উঠছে তার অজান্তেই। ওটা জেগে উঠছে। হ্যাঁ, তার হাতের উল্কিটা জেগে উঠছে ধীরে ধীরে। সে মন্ত্রপাঠ থামালো না, বরং চোখ বন্ধ অবস্থাতেই ধীরে ধীরে অতি ধীরে বাম হাতে রুদ্রাক্ষের মালার একটা করে প্যাঁচ খুলতে লাগলো। যত খুলতে লাগলো সেই প্যাঁচ, ততই ক্ষীণ হতে লাগলো তাকে ঘিরে থাকা মোমবাতির হলুদ আলো। দেখতে দেখতে এক সময় দপ করে নিভে গেল সবকটা মোমবাতির হলুদ আলো। কিন্তু সেও প্রায় এক মুহূর্তের জন্য। আর সাথে সাথে যা হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না। পলাশের রুদ্রাক্ষের মালার প্যাঁচ খোলার সাথে সাথে এক অপার্থিব সবুজ আলো বের হতে লাগলো হাতের উল্কিটা থেকে। ওই তো দেখা যাচ্ছে তার জীবন্ত নাগ উল্কি। দূর থেকে দেখে মনে হচ্ছিল জীবন্ত কোনো সাপ পলাশের কবজির ওপর নড়াচড়া করছে। পলাশ ধীরে ধীরে দুই হাতের মধ্যে রুদ্রাক্ষের মালাটা ধরে প্রণামের মুদ্রা করতেই উল্কির সাপটা কবজি ছাড়িয়ে কনুই বেয়ে ধীরে ধীরে কাঁধের দিকে উঠতে লাগলো। পলাশের মন্ত্রের ভাষা অভিন্ন, কিন্তু পাল্টে গিয়েছে ওর মন্ত্রের সুর। রণজয় দেখলো পলাশের সারা শরীর থেকে এক অপার্থিব সবুজ আভা বার হচ্ছে, আর ওর হাতের নাগ উল্কিটা জীবন্ত হয়ে কাঁধ বেয়ে উঠে এসছে এবং সারা পিঠে চড়ে বেড়াচ্ছে। তারপর ঠিক পলাশের কোমরের মাঝামাঝি মেরুদণ্ডের ওপর হঠাৎ উল্কিটা মিলিয়ে যেতেই আরেক আশ্চর্যের ব্যাপার হলো। পলাশের নাভির কাছে ঘন মেঘের মতো নীল রঙের উজ্জ্বল আলো দিয়ে গড়া একটা পদ্ম উঠল আকস্মিকভাবে। কি অপূর্ব এক নীলাভজ্যোতি বিকিরণ করছে সেই পদ্ম। পলাশের নিজস্ব নাক শক্তি ও সুরেলা মন্ত্রজপের শক্তি একত্রিত হয়ে তার শরীরের মণিপুর পদ্মে অবস্থিত কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তুলছে ধীরে ধীরে। রণজয় জানে পলাশ ন্যাস প্রাণায়াম ইত্যাদিতে দক্ষ না হলেও সে সঙ্গীতজ্ঞ, আর সুর কুলকুণ্ডলিনী জাগরণের সহায়ক। রণজয় স্পষ্ট দেখল ওই নীলাভ পদ্ম থেকে একটি অতি সূক্ষ্ম সর্পাকৃতি জ্যোতিপুঞ্জ আস্তে আস্তে উপরে উঠছে। সেই সঙ্গে ম্লান হয়ে আসছে সেই নীল পদ্ম। ওই আলো দিয়ে গড়া সর্প পলাশের মেরুদণ্ড বরাবর ওপরে উঠে তার বুকের মাঝ বরাবর পৌঁছতেই সেখানে বন্দুক ফুলের মতো রক্তাভ বর্ণের একটি পদ্ম ধীরে ধীরে ফুটে উঠল। হৃদয়স্থ অনাহত পদ্ম, যে পদ্মে সাধক নিজ ইষ্টমূর্তির ধ্যান করেন, সেই পদ্মই ফুটে উঠেছে। এক স্নিগ্ধ রক্তাভ দুটিতে ভরে উঠেছে সারা ঘর। কি অভাবনীয় দৃশ্য! এইসব ভাবছিল রণজয়। এমন সময় ওর ভুরু কুঁচকে উঠল। পলাশের সারা দেহ থেকে বিচ্ছুরিত সেই আলো সামনের দেওয়ালে প্রতিফলিত হচ্ছে। আচমকা সেই আলোয় দেখা গেল রণজয় এত কষ্ট করে সঠিক অবস্থানে ফেরানো কাঠের ছোট ছোট ক্রুশগুলো ঠিক আগের মতোই উল্টে যাচ্ছে আপনা থেকেই। এ কি ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত! তার মানে কি? ঠিক এমন সময় মন্ত্রপাঠ থেমে গিয়ে এক অদ্ভুত গোঙানির আওয়াজ বেরিয়ে এলো পলাশের গলার ভেতর থেকে। সেই সাথে অদ্ভুত ভাবে কেঁপে কেঁপে উঠতে লাগলো তার নগ্ন পিঠ। তাহলে কি পলাশ কিছু দেখতে পাচ্ছে? চমকে উঠে রণজয় যেই এগোতে যাবে পলাশের দিকে, সঙ্গে সঙ্গে কানের ঠিক পেছনে খিলখিল করে বুকের রক্ত জলখরা হাসিতে কেউ যেন হেসে উঠল। রণজয় চমকে দাঁড়ালো ঘুরে, কিন্তু গাঢ় নিশ্ছিদ্র অন্ধকারে কিছুই দেখা গেল না। রণজয় না কুচিয়ে বাতাসে গন্ধ নেওয়ার চেষ্টা করলো, না, কোনো পোড়া গন্ধ সে পেল না। তার চোয়াল শক্ত হলো। মানে এটা কোনো লাকুন নয়, এ অন্য কিছু। কিন্তু কি? আবার সেই খিলখিলে হাসির শব্দ কানের বাঁ দিকে। শত শত হায়নাকেও হার মানাবে সেই হাসির ক্রূরতা। কিন্তু এ কি? সেই হাসি এক জায়গায় থেমে নেই। রণজয় ব্রহ্মাণ্ড জুড়ে সেই হাসির শব্দ ব্যর্থ হচ্ছে।
অন্ধকার ঘরের চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে সেই হাসির শব্দ, সেই সঙ্গে খোনা গলায় ভেসে আসছে কিছু টুকরো টুকরো শব্দ। আমায় ধরতে চাস, আমায় ধরবি, পারবি? রণজয় এক মুহূর্ত দেরি না করে জ্যাকেটের হাতাটা গুটিয়ে নিতেই দেখা গেল ডান হাতে পেঁচানো রুদ্রাক্ষের ফাঁক থেকে নির্গত হচ্ছে এক অদ্ভুত নীল আলো। এ এক ভয়ঙ্কর ক্ষমতাশালী পিশাচিনী তাদের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মেঘনাদের মতন অন্ধকারে লুকিয়ে বেড়াচ্ছে সে খেলাচ্ছে রণজয়কে, ভয় পাওয়াচ্ছে তাকে। এই খেলা সমূলে বিনাশ করতে হবে। সঙ্গে সঙ্গে রণজয় গুরুমন্ত্র জপ করে ইষ্টকে স্মরণ করতেই দপ করে দুই হাতে জ্বলে উঠল উজ্জ্বল নীল আগুনের আভা। উহ, কি শীতল, কি উজ্জ্বল সেই নীল আগুনের তাত। কিন্তু ও কি, এ কাকে দেখছে সে? এক ভয়ঙ্কর বিকট দর্শন নগ্ন নারী মূর্তি ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে। মুখটা কি অসম্ভব লম্বাটে তার, থুতনি যেন বুকের কাছে ঝুলছে। সারা মুখে একটি বিশেষ নকশার দগদগে ঘা। কেউ যেন বিশেষ নকশালা একটা জ্বলন্ত শলাকা প্রতিনিয়ত চেপে ধরে তার মুখে। বলাই বাহুল্য, এই সেই নকশা যার মাঝে এই মুহূর্তে পলাশ ধ্যানে বসেছে। পচে যাওয়া মাড়ি থেকে পুঁজ ঝরছে, দাঁতের ফাঁক থেকে পচা মাংসের টুকরো, চোখের দৃষ্টি বাসি মরার মতো ঘোলাটে, শিরার বেরোনো হাতগুলো শীর্ণ আর কি অসম্ভব লম্বা। এত সামনে এই ভয়ঙ্কর মূর্তিটিকে দেখে চমকে উঠল রণজয়। কিন্তু রণজয় কিছু করবার আগেই সেই পিশাচিনী নিজের সরু অথচ সাঁড়াশির মতন শক্ত আঙুল দিয়ে চেপে ধরল রণজয়ের গলা। এ কি করে সম্ভব? কোন অশরীরী অপশক্তি বীজ মন্ত্র উচ্চারণকালে কিভাবে ছুঁতে পারে রণজয়কে? সে যে স্বর্গদ্বার রক্ষী। কিন্তু না, সেই পিশাচিনীর কিচ্ছু হচ্ছে না, বরং যত সময় যাচ্ছে ওর শক্ত আঙুলগুলো আরো চেপে বসছে রণজয়ের গলায়। সেই সাথে সমস্ত শরীর জুড়ে বাড়ছে এক অসম্ভব জ্বালা। রণজয় বুঝতে পারছে তার দম বন্ধ হয়ে আসছে। হাত দিয়ে যে পিশাচিনীর আঙুলগুলো ছাড়াবে সে ক্ষমতাও যেন তার বিলুপ্ত হয়েছে। পিশাচিনী খিলখিলে হাসি হেসে উঠল আবার। একটা বিকট মাংস পচা বমন উদ্রেককারী গন্ধ মারছে রণজয়ের নাকে। সে বলে উঠল, কি ভেবেছিলি এই করে আমায় আটকাবি? পারবি? আমি যে ভূত নই, পেতনিও নই, অশরীরী নই, আমি তো মানুষ। আমি যে মানুষ। আবার সেই রক্ত জল করা হাসি। আমি যে ফ্রুই সাতানাস, আমাকে যে আটকানো যায় না। মাথায় অক্সিজেনের অভাবে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে রণজয়ের চোখে। ও কি তাহলে এইভাবে মারা পড়বে এই পোড়ো গির্জায়? সেই বিকট দর্শন নারীটি বলে উঠল, আগে তোকে মারব, তারপর তোর বন্ধুকে। কিভাবে আটকাবি আমায়? কিন্তু আমায় আটকাতে পারতিস যদি বাইবেল পড়তিস, যদি সব উপাচার জানতিস। কিন্তু তুই কিচ্ছু জানিস না, জানিস না। ধীরে ধীরে সেই কণ্ঠস্বর ক্ষীণ হতে লাগলো রণজয়ের কানে। সে বোধহয় মারাই পড়বে। পলাশকেও সে বাঁচাতে পারবে না এই ভয়ঙ্কর পিশাচিনীর কবল থেকে। প্রায় যখন দু চোখে অন্ধকার দেখছে রণজয়, ঠিক তখনই জিনিসটা হলো যার জন্য সে একেবারেই আশা করেনি। বজ্রনাদ হলো যেন গির্জার প্রধান দরজার মুখে। ওকে ছেড়ে দে। রণজয়কে এক হাতে তুলে পিছন দিকে ঘুরল সেই ভয়ঙ্করী। এক হাতে মশাল জ্বালিয়ে দরজার গোড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তাকে রণজয় চিনতে পেরেছে। মিস্টার শিমিক। সারা শরীর মুখে রক্তাক্ত ক্ষত, পোশাক ছেঁড়া, কাঁধে ঝুলছে একটা ব্যাগ। এক জ্বলন্ত মশাল তার হাতে, অন্য হাতে কিছু ধরা। এত দূর থেকে সেটা বোঝা যাচ্ছে না। ভালো চাস তো ছেড়ে দে ওকে। মিস্টার শিমিক গম্ভীর কণ্ঠে পরিষ্কার বাংলায় কথাগুলো বলে উঠতেই পিশাচিনী খিলখিল করে হেসে উঠল প্রথমে, তারপর প্রবল আক্রোশে গর্জন করে উঠল, তুই তুই ভয় দেখাস আমাকে? এত সাহস? বলেই রণজয়কে মেঝেতে আছাড় মেরে সে ছুটে গেল দরজার মুখে। কিন্তু মাঝপথেই থমকে যেতে হলো তাকে, কারণ ততক্ষণে মিস্টার শিমিক অন্য হাতে ধরা পকেট বাইবেলটা মশালের আলোয় পড়তে শুরু করে দিয়েছেন চিৎকার করে।
সেই বজ্রের মতো কণ্ঠস্বর থেকে নির্গত প্রত্যেকটা শব্দ শুনে কি যেন একটা হলো সেই ভয়ঙ্কর মানবী। দুই হাতে কান চাপা দিয়ে চিৎকার করে ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে মিস্টার শেমেক। বোঝা যায় বাইবেলের শব্দবন্ধ শুনে তার প্রবল কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। একটা উষ্ণ হাওয়া বইছে শোঁ শোঁ করে পুরো গির্জা জুড়ে। একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি যেন পাক খাচ্ছে ঘূর্ণিঝড়ের মতো, কিন্তু বেরোনোর পথ পাচ্ছে না। ওদিকে কাঠের মেঝের ওপরে পড়ে রণজয়ের চোখে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আধার নেমে আসছে। একটা সময় পর সে আর কিছুই দেখতে পেল না, জ্ঞান হারিয়ে গির্জার কাঠের মেঝের ওপর পড়ে রইল। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটিতে।